বন্ধুরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। সো গাইজ, আজকে স্টোরি শেয়ার করেছে শ্রুতি। থ্যাংক ইউ সো মাচ শ্রুতি ফর শেয়ারিং দিস স্টোরি উইথ আস। অ্যান্ড আর তোমরাও যদি আমাদের স্টোরি শেয়ার করতে চাও তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ বা জিমেল অ্যাকাউন্টে তোমরা পাঠাতে পারো। কখনো কখনো এমন এমন জায়গা আছে সেখানের ব্যাপারে মানুষ তো বলে দেয় ওখানে কেউ যেও না, বা ওখানের আশেপাশে কেউ ঘোরাঘুরি করবে না, কিন্তু তার পেছনেও কিছু লোক আছে যারা এত কিউরিয়াস হয় যে তাদের মনে হয় দূর ওখানে যাই না, কি আছে দেখি একবার। ওখানে কেন যেতে বারণ করলো, চ দেখবো গেলে কি হয়। আর এই কিউরিয়াসিটি মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়। তখন তাদের মধ্যে এক ভয়ানক হরার এক্সপিরিয়েন্সও ঘটে যায়। এরকমই এক্সপিরিয়েন্সের ব্যাপারে আজ আমরা কথা বলবো। শ্রুতি যে কি 14 বছরের একটি বাচ্চা মেয়ে ছিল, আর এই যে স্টোরি এটি আজ থেকে প্রায় 1 বছর আগের। শ্রুতি উড়িষ্যা থেকে বিলং করে। তাদের ফ্যামিলিতে শ্রুতির বড় দিদি, শ্রুতির ছোট ভাই আর ওদের বাড়িতে এক ফ্যামিলি ভাড়া থাকতো। আর এই ফ্যামিলির সব থেকে ছোট্ট বাচ্চা ছিল যার নাম ছিল নৈতিক। আর এই নৈতিক শ্রুতির বেস্ট ফ্রেন্ড ছিল। বড় দিদির নাম ছিল শুভশ্রী, শ্রুতির ছোট ভাইয়ের নাম শান, আর শ্রুতির বেস্ট ফ্রেন্ড ছিল নৈতিক। এই চারজন সব সময় একসঙ্গে থাকতো, একসাথে খেলাধুলো, পড়াশুনো, মানে ওই সময় পুরো লাইফ এদের সাথেই কাটিয়েছে। এরা যখন স্কুল থেকে আসতো তখন একসাথে খেলা করত। এদের ঘরের পাশেই একটা মাঠ ছিল, ওখানে গিয়েই কখনো কখনো ক্রিকেট, ফুটবল, দৌড়াদৌড়ি খেলা করত। আর ওই মাঠের একটু ভেতরে আপনি গেলে একটা অনেক বড় বিল্ডিং ছিল। অনেকের কাছে শোনা এই বিল্ডিং একসময় স্কুল ছিল, এক গুজরাটি স্কুল, যেটা এখন একদম সুনসান হয়ে গেছে। কাঁচা স্কুল বা কাঁচা মাঠ নামে সবাই ডাকতো এই বিল্ডিংটিকে। শ্রুতি ও তার পুরো গ্রুপ ছোটবেলা থেকেই এখানে খেলে আসছে, কিন্তু তারা কখনো এই বিল্ডিংয়ে আজ পর্যন্ত যায়নি। 2022-এর একদিন বিকেলের দিকে ওরা সবাই ব্যাডমিন্টন খেলছিল। তো শ্রুতি হঠাৎ একভাবে ওই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে সবাই তো এখানে আছে, সবাই একসাথে এখন খেলা করছি, তাহলে একটা প্ল্যান করা যাক। এটা শ্রুতির মাথায় ঘুরছিল। শ্রুতিকে ও তার সাথে খেলা সব বন্ধুদের এক কথায় পুরো গ্রুপটিকে শ্রুতির বাবা বলে দিয়েছিল এই বিল্ডিংটির আশেপাশে না যাওয়ার জন্য, বারণ করে দিয়েছিল। যখন তারা কারণ জিজ্ঞাসা করে তখন তাদের বলে, তুমি অত বড় হওনি এইসব জানার জন্য, যখন বলছি যাবে না ওই বিল্ডিংয়ের আশেপাশে তো যাবে না, ব্যাস। সো সেই দিন ছিল সানডে, প্রায় বিকেল 6টা বাজতে যায়। শ্রুতি ও তার পুরো গ্রুপ সেখানে ব্যাডমিন্টন খেলছিল। শ্রুতির যে প্র্যাঙ্কের আইডিয়া ছিল সেটি হলো, যে ছোট ভাই ছিল শান, সে সেদিন ড্রয়িং ক্লাসের জন্য গিয়েছিল বিকেলে, আর তার ছুটি হয়ে ফিরে আসার সময় হয়ে গেছে। তখন শ্রুতি বলে, আমি আর শুভশ্রী দুইজন মিলে ওই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে দাঁড়িয়ে থাকবো, পেছনের চুলগুলো সামনের দিকে করে, আর নৈতিক শানকে বাড়ি থেকে নিয়ে আসবে। যখন শান আমাদের ডাকবে তখন আমাদের এমন দেখে ও ভয় পেয়ে যাবে। তো এটাই ছিল শ্রুতির প্ল্যান, শানকে ভয় দেখানোর জন্য। তো 6টা বাজতে এখনও 20 মিনিট বাকি। তো তখন ওরা তাড়াতাড়ি করে ওই বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। বাট তারা কখনো ওই বিল্ডিংয়ের ভেতরে আজ পর্যন্ত যায়নি। তারা ভেতরে ঢোকে আর সব এক্সপ্লোর করতে থাকে। তারা দেখে ওই বিল্ডিংয়ে, মানে ওই স্কুলে 4টি ফ্লোর আছে। তারা প্রথম এই স্কুলের ভেতরে ঢুকলো আর তারা দেখে ভেতরে অনেক মদের বোতল, গোটা কিছু আর ভাঙা কিছু কাচের টুকরো পড়ে আছে। তারা কিছুটা গিয়ে দেখে এক মহিলার স্ট্যাচু ছিল, আর সেটা ভাঙা ছিল, অর্ধেক ভেঙে নিচে পড়েছিল আর অর্ধেক লাগানো ছিল। এরপর তারা আস্তে আস্তে 2nd ফ্লোরের দিকে যেতে থাকে। হঠাৎ শ্রুতির ভেতরে ঢুকে যাওয়ার পর না কেমন একটা যেন নেগেটিভ ফিলিংস হচ্ছিল, মানে কেমন একটা যেন গা ছমছম করছিল, ভয় ভয় লাগছিল। কেননা এমন এক জায়গা যেখানে কত বছর কোনো মানুষ আসেনি, সেই পুরনো স্কুল, গা ছমছম তো লাগবেই। তার মধ্যে তারা অনেক ছোট,
তখন শ্রুতিও বাকিদেরকে বলে, তোদেরও কি এমন আজব ভয় ভয় একটা ফিলিংস লাগছে কি? হ্যাঁ ভাই, আমাদেরও গা ছমছম করছে, ভয় লাগছে খুব। আর তখন শ্রুতির সেই মুহূর্তে মন বলছিল যে ভাই প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক ছাড়ো আর বাকিদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, যেটা আমরা করছি সেটা ঠিক হচ্ছে না, এর ফল ঠিক হবে না, এমন কথা ভাবছিল শ্রুতি। কিন্তু এই ভাবনা চিন্তা সব পাশে রেখে দিয়ে পুরো স্কুল এক্সপ্লোর করতে থাকে আর দেখে কিছু কিছু জায়গায় দেওয়ালে রক্তের বড় বড় দাগ দেখা যাচ্ছে। আর এখন এক্সপ্লোর করতে করতে ওরা সেকেন্ড ফ্লোরে চলে আসে। এসে শ্রুতি ও শুভশ্রী দাঁড়িয়ে পড়ে, চুলগুলি খুলে সামনের দিকে ফেলে। পুরো প্ল্যান রেডি হয়ে গেছিল। আর ওদের প্ল্যানটা ছিল ওরা ভাঙা জানলার পেছনে দাঁড়িয়ে থাকবে আর একটু পেছন করে, কারণ বেশি সামনে দাঁড়ালে আগে থেকেই দেখে নেবে ওরা, তাই একটু পেছনের দিকে দাঁড়াবে। আর যখনই শান জানলার সামনে আসবে তখনই হুক করে সামনে এসে ওরা ভয় দেখাবে। আর 6টা বেজে যায়, শানের ছুটি হয়ে যায়, শান বাড়ির দিকে যেতে থাকে। আর নৈতিক শানের বাড়িতে যায় আর বলে, কিরে ভাই চল মাঠে, সবাই খেলতে ডাকছে তোকে, তোর জন্য সবাই ওয়েট করে বসে আছে। জানি না কেন সেদিন শান মানা করে দেয়, বলে না ভাই আজ যাব না, আমার মন ভালো লাগছে না, এমনিতেও আমি ক্লান্ত হয়ে গেছি, আজ যেতে পারবো না। আর নৈতিক তখন মানা করে দেয়। আর নৈতিককে তো প্র্যাঙ্ক তো করতেই হবে, তাই নৈতিক শানকে অনেক কিছু ভুলভাল বুঝিয়ে টানতে টানতে নিয়ে যায়। আর যখন ওই মাঠের সামনে নিয়ে আসে শানকে, তখন ওই স্কুলের দিকে তাকায়, তখন ওই 2 মেয়ে শ্রুতি ও শুভশ্রী জানলার সামনে এগিয়ে এসে দাঁড়ায় আর ওদের দেখতে থাকে। আর এটা দেখে শান্ত খুব ভয় পেয়ে যায় আর ওখানেই কান্না করে দেয়। আর নৈতিক ওকে চুপ করাতে থাকে, বলে ভাই প্র্যাঙ্ক ছিল এটা, প্লিজ তুই রাগ করিস না, আমরা মজা করছিলাম তোর সাথে, কোনো ভূত ফুত নেই ভাই। আর শানকে এইভাবে কান্না করতে দেখে ওরা দুইজন, মানে শ্রুতি আর শুভশ্রী দুজন মিলে হাসতে থাকে। আর শান্ত কেঁদেই যাচ্ছে, নৈতিক ওকে বোঝাচ্ছে, আরে ভাই দেখ ওরা তোর দিদি হয়, দেখ কেন এত ভয় পাচ্ছিস পাগলের মতো, এত কাঁদিস না। তখন শান হঠাৎ হাত ওপরের দিকে উঠিয়ে আঙুল দিয়ে স্কুলের দিকে কিছু দেখাচ্ছিল, কিন্তু নৈতিক কিছু বুঝতে পারছিল না। শান হাত ওপরের দিকে নিয়ে যায় 4th ফ্লোরের দিকে। আর তখন নৈতিক ওর হাতটা ফলো করে সেই স্কুলের দিকে। নৈতিক ওর হাত ফলো করে সেই স্কুলের দিকে তাকায়, তখন দেখতে পায় ওই মেয়ে দুটির ঠিক ওপরের, মানে 4th ফ্লোরে আরও একটি মেয়ে ঠিক তেমনভাবেই চুলগুলো সামনে করে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই 4th ফ্লোরের মেয়েটি ঠিক ওদের মতোই সেমভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো আওয়াজ করছে না, মানে না কোনো হাসছে না কোনো কাঁদছে, কিন্তু সেই সেমভাবে চুলগুলো সামনে ফেলে ওইভাবে ভয়ানকভাবে দাঁড়িয়ে আছে, শুধু ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর নৈতিক চিল্লিয়ে উঠেছে আর জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে শুভশ্রী আর শ্রুতিকে, তোরা ওপরের দিকে দেখ। ব্যালকানি দিয়ে ওরাও ওই মেয়েটিকে দেখতে পায়। সাথে সাথে ওই 2 জন নিচে চলে আসে, ওই 4 জন একসাথে হয় আর ওই মেয়েটিকে দেখতে থাকে। তখন ওদের মাথায় এটা ঘুরছিল যে কেউ হয়তো ওদের প্ল্যান শুনে ফেলেছে, এখন ওদের সাথে প্র্যাঙ্ক করছে। আর তখন ওরা চিল্লিয়ে বলছে, কে তুই, আর এখানে কি করছিস, তুমি কি আমাদের বন্ধুদের মধ্যে কেউ? কারণ এই 4 জন ছাড়া আর কেউ, বাদ বাকি কেউ এই প্ল্যানের ব্যাপারে জানতো না, এই 4 জন বন্ধু ছাড়া। নৈতিক গিয়ে কাউকে কিছু বলে দিয়েছে আর সে এসে হয়তো উল্টো আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। তখন ওরা আবার জিজ্ঞাসা করে, কে তুমি আর এইভাবে কেন দাঁড়িয়ে আছো? বাট এই মেয়েটি কাউকে কোনো আওয়াজ দেয় না, খালি ঘুরে ঘুরে তাকিয়ে আছে এদের দিকে একভাবে। আর শ্রুতি দৌড়ে স্কুলের ভেতর যেতে থাকে, ওর পেছন পেছন ওর দিদিও দৌড়ে দৌড়ে যায়। 2 জন মিলে ওপরে 4th ফ্লোরে গিয়ে সোজাসুজি জিজ্ঞাসা করবে, তুমি কে আর এখানে কি মজা হচ্ছে? তারপর ওরা দৌড়তে দৌড়তে 4th ফ্লোর পর্যন্ত পৌঁছে যায় আর গিয়ে দেখে ওখানে কেউ নেই। ওখানে গিয়ে প্রতিটা ক্লাসরুম তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কাউকে খুঁজে পায় না। তখনই ওরা অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়, হঠাৎ কি করে পসিবল এটা, যে একজনকে এতক্ষণ ধরে দেখলাম হঠাৎ করে গায়েব হয়ে যায়। তখন ওরা বুঝতে পারে ওটা কোনো বন্ধু ছিল না বা কোনো নর্মাল মানুষ ছিল না, ওটা একটা কোনো আত্মা বা কোনো কিছু ছিল। এখন প্রায় রাত হয়ে এসেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, কোথাও কোনো লাইট নেই। এতে আরও ভয় পেয়ে যায়
আর তখনই তারা ওই স্কুল থেকে বাইরে বেরোনোর জন্য দৌড়তে থাকে। তো থ্যাঙ্কফুলি ওই 4 জনের কোনো ক্ষতি হয় না, এরা ভালোভাবে স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে। আর এরপর এরা ঘরে ফিরে যায় আর বাড়ি গিয়ে কাউকে কিচ্ছু বলে না, কারণ তাদের বাবা মা তো তাদেরকে ওখানে যাওয়ার জন্য বারণ করে দিয়েছিল, ওই বিল্ডিংয়ে যাওয়ার জন্য, তার আশেপাশে যাওয়ার জন্য বারণ করে দিয়েছিল, বিল্ডিংয়ে যাওয়া তো দূরের কথা। তো চুপচাপ খেয়ে দিয়ে শুতে চলে যায়। শ্রুতির ঠিক অর্ধেক রাতে একটা স্বপ্ন আসে, ঠিক ওই মেয়েটা যেটা ওই স্কুলে ছিল 4th ফ্লোরে, ও হাতে একটা ছুরি নিয়ে শ্রুতিকে মারবে বলে দৌড়তে থাকে শ্রুতির দিকে। আর যখনই ছুরি দিয়ে আঘাত করতে যাবে শ্রুতির গায়ে, তখনই শ্রুতির ঘুম ভেঙে যায়। আর তখন উঠে দেখে ভোর হয়ে গেছে। তারপরই শ্রুতি রেডি হয়ে স্কুলে বেরিয়ে পড়ে। তারপর স্কুল থেকে ফেরার পথে বন্ধুদের সাথে দেখা করে, মানে ভাই, দিদি আর নৈতিক, এই 4 জন মিলেই গল্প করতে লাগে। কাল যা ঘটনা ঘটেছে সেই সব নিয়েই তারা সেই সময় গল্প করতে থাকে। করতে করতে শ্রুতি ওর নিজের স্বপ্নের ব্যাপারে যখন বলতে থাকে, আর বাকি যে 3 জন ছিল তারা শকড হয়ে যায়, মানে অবাক হয়ে যায়। শ্রুতির এই স্বপ্নের কথা শুনে তারা ভয় পেয়ে যায় আর অবাক হয়ে চোখগুলো বড় বড় করে ওরা সবাই বলে, সত্যি এমন দেখেছিস? শ্রুতি বলে, হ্যাঁ এমনই তো দেখেছি, কেন, কি হয়েছে? তখন এই 3 জন বলতে থাকে, আমাদেরও ঠিক এমনই সেম স্বপ্ন এসেছিল। যার স্বপ্ন ছিল এই মেয়েটি তাদের ওই স্বপ্নে মারতে এসেছিল, মানে যার স্বপ্ন ছিল তাকেই মারতে এসেছিল। মানে নৈতিকের স্বপ্নতে নৈতিককেও মেয়েটি মারতে এসেছিল, শ্রুতির স্বপ্নকে শ্রুতিকে মারতে এসেছিল, স্বপ্ন এসেছে 4 জনকে মারতে এসেছিল। আর ঠিক সেম সবাই স্বপ্ন ভাঙার পরে উঠে দেখে সকাল হয়ে গেছে। এটা শুনেই এখন এই 4 জন তো অনেক ভয় পেয়ে গেছে। তখন এই 4 জন মিলে ডিসাইড করে, আমাদের 4 জনকেই একসাথেই এই প্রবলেমটাকে সলভ করতে হবে। আমাদের জানতে হবে ওই মেয়েটি কে, আর ওই স্কুলটির ব্যাক স্টোরি কি, কেন এমন হলো, আর কেনই ওই স্কুলটি এমনভাবে এতদিন বন্ধ হয়ে পড়ে আছে, কেন বাবা মা বারণ করেছে ওখানে যাওয়ার জন্য। এখন এদের মাথায় এইসব প্রশ্ন ঘুরতে থাকে, এখন এদের সবার এইসব প্রশ্নের উত্তর জানতেই হবে। তখন প্রথমে গিয়ে বাবা মাকে জিজ্ঞাসা করলে তারা বারণ করে দেয় ডাইরেক্ট, যে বলবে না। আর এরা পাড়ার সব প্রতিবেশী মানুষজনকে জিজ্ঞাসা করতে থাকে একের পর এক, আর একের পর এক সবাই বারণ করতে থাকে যে না, আমরা কিছু জানি না, বা এই স্কুলের ব্যাপারে কিছু বলতে পারবো না আমরা। আর এখন জিজ্ঞাসা করতে করতে এক বয়স্ক মহিলার কাছে চলে যায়। তখনও তার কাছে সেমভাবে জিজ্ঞাসা করে যে এরকম এই ব্যাপার কি, আপনি কিছু জানেন? তো তখন ওই বয়স্ক মহিলাটি এইসব বলার জন্য রাজি হয়ে যায়। এত মানুষের কাছে জিজ্ঞাসা করার পর এই বয়স্ক মহিলাটি, মানে ঠাকুমার বয়সী, অনেক বয়স্ক, উনি হয়তো যখন স্কুলটি এইসব ঘটনা ঘটেছে উনি হয়তো এইসব ব্যাপারে জানে, যার জন্য উনি বলার জন্য রাজি হয়ে গেছে। হ্যাঁ, তো দেন উনি বলার জন্য রাজি হয়। ওই বয়স্ক মহিলাটি, মানে ওই ঠাকুমাটি বলে, অনেক বছর আগে এটা অনেক সুন্দর ভালো স্কুল ছিল, ওখানে একটি মেয়ে ক্লাস 8-এ পড়তো, ওর নাম ছিল রূপা। কিন্তু ওকে ক্লাসে সব বাচ্চারা, সব ছেলে মেয়েরা ওর পেছনে লাগতো, ওকে খুব জ্বালাতন করতো, খুব কষ্ট দিত, এইটা ওটা বলে ওর পেছনে খুব লাগতো, মানে এখনকার ভাষায় যাকে র্যাগিং বলি আমরা। রূপা এত অনেক ডিপ্রেশনে চলে গেছিল যে লাস্টে সহ্য করতে না পেরে ওই স্কুলের 4th ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে জান দিয়ে দেয়, মানে আত্মহত্যা করে। আর তখন থেকে ওই স্কুলের রেপুটেশন অনেক খারাপ হতে থাকে, কারণ সবার গার্জিয়ান জেনে গিয়েছিল যে ওই স্কুলের ছেলেমেয়েরা একে অপরের পেছনে এমনভাবে লাগে বা এমনভাবে টর্চার করে এক একটা ছেলে মেয়েদেরকে যে তারা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়। তাই আর কোনো বাবা মারা এই রিস্ক নেয়নি, মানে বাবা মারা কোনো সন্তানকে ওই স্কুলে আর ভর্তি করাতে দেয় না বা করায় না। আর যারা ছিল ওই স্কুলে আগের থেকে, তারা আস্তে আস্তে তাদের বাবা মারাও ওই স্কুল থেকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করায়। আর স্কুলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ওই স্কুলের যে ওনার ছিল সে একজন অনেক বড় বিজনেসম্যানের কাছে বিক্রি করে দেয়। ওই বিজনেসম্যান অনেক টাকার মালিক ছিল, মানে অনেক বড় বিজনেসম্যান ছিল, কিন্তু যত টাকা মালিক ছিল ততটাই সে খারাপ ছিল।
খুব ইনলিগাল কাজ করত। মেয়ে কিডন্যাপ করা, মদের আড্ডা বা বিভিন্ন এত খারাপ খারাপ কাজ হতো যে ওখানে, তা আমি মুখে বলতে পারবো না, কারণ তোমরা অনেক ছোট। কিন্তু ওরা দুই বোন ঠিক বুঝে যায় যে ঠাকুমা কি বলতে চাইছে। আর এই সব ইনলিগাল জিনিস নিয়ে যদি কেউ ওই বিজনেসম্যানের বিরুদ্ধে কথা বলে, তাহলে পরের দিন সে গায়েব হয়ে যেত। বলা হয়ে থাকে যে ওই লোকগুলিকে ওই বিজনেসম্যান ওই বিল্ডিংয়ের কোথাও না কোথাও হত্যা করে ফেলে দিত। কিন্তু সব থেকে শকিং কথা হলো, তার কিছু বছরের পর ওই বিজনেসম্যান ওই সেম বিল্ডিংয়ের ওই 4 নম্বর ফ্লোর থেকে, মানে 4th ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে ওই মেয়েটির মতোই মারা যায়। আর তখন থেকে সবাই বলে থাকে এই বিল্ডিংয়ে অনেক ভূত আছে, অনেক অশুভ আত্মা আছে, কারণ এখানে 1 জন 2 জন 3 জন মানুষের মৃত্যু ঘটেনি, এখানে অনেক মানুষের মৃত্যু ঘটেছে, এখানে অনেক মানুষের জান এখানে গিয়েছে, আর অনেক মানুষের জান এখানে নেওয়াও হয়েছে, মানে হত্যাও করা হয়েছে। তো এই বিল্ডিংয়ের অনেক আত্মা আছে, 1 জন 2 জন 3 জন 4 জন নয়, অনেক, যার জন্য এখানে মানুষেরা আসা বন্ধ করে দিয়েছে, এই বিল্ডিং কেনা বন্ধ করে দিয়েছে, আর এই বিল্ডিংয়ের আশেপাশে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর এখন এই বিল্ডিং একটি খালি ভৌতিক বিল্ডিং নামে পরিচিত আছে। এই বিল্ডিংয়ের ভেতরে তো দূরের কথা, তার আশেপাশে পর্যন্ত মানুষ যেতে চায় না। এই সব কথা শুনে এই 4 জন তো খুব ভয় পেয়ে যায়। তখন এরা বুঝতে পারে সেই দিন যে মেয়েটি ছিল সেই মেয়েটি আর কেউ নয়, ওই রূপাই ছিল, আর এদের স্বপ্নে যে মেয়েটি আসছিল সে রূপাই ছিল। আর এই 4 জন ভয়ে আস্তে আস্তে যে যার ঘরে চলে যায়। তারপর এরা সবাই একসাথে আলোচনা করে, আর কোনো দিন ওই বিল্ডিংয়ের আশেপাশে পর্যন্ত যাব না, এমনকি যেখানে খেলতো ওই পার্ক মাঠে সেখানেও পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে 6 মাস হয়ে গেল, এরা আস্তে আস্তে অনেকটাই ভুলে গেছে, ভেবেছে যা হওয়ার হয়ে গেছে, আর কিছু হবে না, সব সমস্যা মিটে গেছে। কিন্তু এখনও এই সব শেষ হয়নি। নৈতিকের মা যে ভাড়া থাকতো, মানে রেন্টে থাকতো, সেই নৈতিকের মা এই 6 মাস পর তার ব্যালকানি থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে ফেলেছে। এটা লোকজনের কাছে আত্মহত্যা হতে পারে, কিন্তু এই 4 জন যে ছিল তারা কিন্তু এই হত্যাটাকে, মানে এইটাকে আত্মহত্যা মনে করে না। ওই 4 জনের কাছে এটা আত্মহত্যা ছিল না, এটা ওই আত্মাটি নৈতিকের মাকে মেরে ফেলেছে, জানে মেরে ফেলেছে। নৈতিক এত কিছু হওয়ার পর অনেক ডিপ্রেশনে চলে গেছিল। নৈতিকের ঘরের মানুষ এখন আর শ্রুতির বাড়ি ভাড়া থাকে না, কারণ ওই ঘরে ওদের থাকলে নৈতিকের মায়ের কথা খুব মনে পড়বে। তাই তারা ওই ঘর ছেড়ে অন্য একটি দূরে কোনো ঘরে ভাড়া নিয়েছে, ওখানেই তারা এখন থাকে। এখন তারা সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট রাখে, কিন্তু তাদের এক যে এক্সপিরিয়েন্স হলো তা কোনো দিন ভোলার মতো না, বিশেষ করে নৈতিকের। কারণ তাদের কিছু ভুলের জন্য, কিছু ছোট্ট ভুলের জন্য নৈতিক তার এমন জিনিস হারিয়ে ফেলেছে যা কোনো দিনও রিকভারি করা সম্ভব নয়, তা পূরণ করতে কোনো দিনও পারবে না। কারণ মা এমন একটা মানুষ যে যাকে ছাড়া জীবন অচল, তাকে সে হারিয়ে ফেলেছে। আর এই স্টোরি থেকে আমরা যা বুঝলাম যে বড়রা কোথাও যদি যেতে বারণ করে সেখানে কখনোই যেও না, কারণ তুমি জানো না সেখানে ব্যাক স্টোরি বা রহস্যটা কি আছে, বা সেখানে এমন কোন জিনিস যা লুকিয়ে এখনো তোমার অপেক্ষা করছে, তুমি কবে আসবে।